হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 260 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোষে দেখি 18 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 15 দাগেরটা করেছি, আজকে আমরা 16 দাগের অঙ্কটা করব। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত মানে বাইরে, মানে বৃত্তর বাইরে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত, তার মানে এটা কীরকম হবে, এটা বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র হতে হবে, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, একটি পরিলিখিত বর্গক্ষেত্র অঙ্কন করব, তার মানে বৃত্তের বাইরে একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা সর্বপ্রথম একটা বৃত্ত অঙ্কন করে নিই। এটা ধরে নাও আমাদের একটি বৃত্ত। ওকে, এই বৃত্তের বাইরে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। আমরা কি করব, এই একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। ওকে, এই ধরনের একটি আমাদের বর্গক্ষেত্র। আর এটা বৃত্তের যেহেতু কেন্দ্র, তাহলে আমরা একটা ব্যাস অঙ্কন করব। এটি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বর্গক্ষেত্র নাম দিই এ বি সি ডি। প্রথমে দেওয়া আছে কি দেখো, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে সেটা লিখে নিই যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 154 বর্গ সেমি। ওকে, আর আমরা কি করব, এই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এই দূরত্বটা আমরা আর ধরলাম। তাই লিখব যে মনে করি মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর সেমি। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, এত বর্গ যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি লিখতে হবে। ওকে, এটা কিন্তু সূত্র, মনে রাখবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এটাও বৃত্তের ক্ষেত্রফল, এটাও বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে দুটোকে কি করব, সমান করব। তার জন্য এখানে লিখতে হবে শর্তানুসারে যে পাই আর স্কয়ার ইকুয়াল টু 154। এখানে আমরা পাইয়ের ভ্যালু বসাবো। পাইয়ের ভ্যালু আমরা কি জানি, 22/7 ইন্টু সঙ্গে আছে আর স্কয়ার ইকুয়াল টু 154। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 154 ইন্টু, এটা ইকুয়ালের ওপাশে গেলে এটা কি হয়ে যায়, এই হর যেটা আছে সেটা লব হয়ে যাবে, লব যেটা আছে সেটা হর হয়ে যাবে, অর্থাৎ এরা জায়গা পরিবর্তন করবে বা স্থান পরিবর্তন করবে। আর স্কয়ার ইকুয়াল টু
সেটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 2 অক্ষ 2, 2 অক্ষ 2, এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 7 দুগুণে কত? 14, আবার 7 দুগুণে 14। 11 দিয়ে কাটাকাটি করলে 7 11 77, তাহলে কটা 7 পাচ্ছি? দেখো দুটো 7, 7 ইন্টু 7, তাহলে আর ইকুয়াল টু, এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে, সেটা কার? 7 গুণন 7-এর। ওকে, তাহলে আর ইকুয়াল টু, দেখো এই দুটো 7কে আমরা কি করতে পারি? 7-এর স্কোয়ার করতে পারি। যেমন দুটো এ থাকলে এই স্কোয়ার হয়, তাহলে দুটো 7 থাকলে স্কোয়ার হবে। এই বর্গমূল এই বর্গ কেটে যায়, তাহলে আর ইকুয়াল টু কত পাবো? 7 পাবো। তাহলে বৃত্তাকার মাঠে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 7, যেটা ধরেছিলাম যে বৃত্তাকার মাঠে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8, তাহলে সেই জায়গায় আমরা 7 পেয়ে গেলাম। তাহলে লিখবো যে বৃত্তাকার মাঠের, এখানে লিখে নিই, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। ওকে, যদি এখান থেকে এটার দূরত্ব 7 হয়, তাহলে টোটালটা কত হবে? তাহলে ব্যাস বের করব। ওকে, তাহলে আমরা লিখব যে বৃত্তাকার মাঠের ব্যাস, ওকে, ব্যাস কত হবে? মনে রাখবে এটার জন্য সূত্র আছে, 2 গুণন ব্যাসার্ধ। ওকে, ব্যাস বের করার সূত্র হচ্ছে এটা, যে ব্যাসার্ধর সাথে এই ব্যাসার্ধর সাথে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে ব্যাস পাবো। তাহলে 2 গুণন ব্যাসার্ধ কত আসছে? 7 সেমি, একক দিয়ে দিই, তাহলে 7 দুগুণে কত? 14 সেমি। এটা হচ্ছে বৃত্তাকার মাঠের ব্যাস, বৃত্তাকার মাঠের ব্যাস পেলাম। ওকে, এবার দেখো একটা যে লক্ষ্য করো, এই বৃত্তাকার মাঠের যেটা ব্যাস, সেটাই কিন্তু বর্গক্ষেত্রের একটি বাহু। দেখো এই বাহুটা সমান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং বৃত্তাকার মাঠের পরিলিখিত, ওকে, পরিলিখিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো প্রতিটি বলতে এই যে এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই দিক থেকে যদি একটা ব্যাস টানতাম, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তার জন্য 4টি বাহুর কথা বলেছে, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কি? ব্যাসের সমান হতো, তাই না? বৃত্তের ব্যাসের সমান, বৃত্তের ব্যাস। ওকে, যে বলছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু বৃত্তের ব্যাসের সমান। দেখো বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের কি? ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত? আমরা জানি সেক্ষেত্রে কত? 14 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত? এই যে বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 14 সেমি, 14 সেমি। তাহলে 14 সেমি শুধু বৃত্তাকার মাঠের ব্যাস নয়, এখন কিন্তু বর্গাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু 14 সেমি হলো। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে এইভাবে লিখতে পারি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখন কি দাঁড়াচ্ছে? 14 সেমি হচ্ছে। ওকে, যেহেতু ব্যাস আর বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু এখানে প্রথমে পরিসীমা চেয়েছে, দেখো বলছে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি, তাহলে লিখব পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, যে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা বর্গক্ষেত্রের পরিসীমায় কি জানি? যে যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু 4টি বাহু, তাহলে এর জন্য 4 দিতে হবে গুণন বাহু, এটা কিন্তু সূত্র। ওকে, আর একক হবে সেমি। ওকে, তাহলে 4 ইন্টু বাহু বলতে এই যে বাহুর দৈর্ঘ্য কত? 14 সেমি। তাহলে কত হবে? 14কে 4 দিয়ে গুণ করে দিই,
তাহলে 4 4 16 6 হাতের 1 4 4 4 আর 1 5 তাহলে 56 সেমি হচ্ছে এই পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। ওকে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। এটা একটা উত্তর আমাদের, যেহেতু পরিসীমা বের করতে বলেছে। আর তার সাথে বলেছে যে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব যে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, যে এই যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে সেক্ষেত্রে আমরা জানি সূত্র হয় বাহু স্কয়ার। ওকে, ক্ষেত্রফল লিখতে গেলে বর্গ কথাটা লিখতে হয়। তাহলে বাহুর জায়গায় আমরা কত বসাবো? বাহু আমাদের কত, এই যে দেখো বাহুর দৈর্ঘ্য কত 14, তাহলে এখানে 14 বসাবো, এর স্কয়ার এত বর্গ সেমি। তাহলে 14 স্কয়ার বলতে দুটো 14 বোঝায়, 14 গুণন 14, তাহলে সেটা যদি গুণ করে নিই আমরা, 4 4 16 6 হাতের 1 4 4 আর একে যোগ করলে পরে 5 হবে, এটা 4 এককে 1 6, 5 আর 4 যোগ করলে পরে 9, তাহলে কত 196। ওকে, তাহলে এখানে বসাবো 196 এত বর্গ সেমি। এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে আমরা পেলাম যে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা একটা অ্যান্সার। ওকে, আচ্ছা এবার পরে দেখো কি বলেছে, যদি বর্গক্ষেত্রটি এবার বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হয়, বলছে এবার বর্গক্ষেত্রটি যদি বৃত্তাকার মাঠের ভিতরে হয়, তাহলে আমরা এই জন্য আমরা কি করব, একটা বৃত্ত ঠিক একইভাবে যদি অঙ্কন করি, ওকে এটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র, তো আমি ফ্রি হ্যান্ডেই করছি। এটি একটি বর্গক্ষেত্র ভিতরে হলো, আর এটা দেখো বর্গক্ষেত্রটা বাইরে ছিল, এটাকে বলে অন্তর্লিখিত। এখানে নাম দিই এ বি সি ডি। এবার এটা বৃত্তের যেহেতু কেন্দ্র, তাহলে এখানে যদি আমরা কেন্দ্র থেকে একটা বৃত্তের ব্যাস টানি, এটা কিন্তু বৃত্তের ব্যাস, এটার নাম দিয়ে দিই ও। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা বৃত্তের ব্যাস সেটাই কিন্তু এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো এসি কিন্তু কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব যে বৃত্তাকার মাঠটির অন্তর্লিখিত, যে বৃত্তাকার মাঠটির অন্তর্লিখিত, মানে ভেতরে আছে, এর জন্য এর নাম হচ্ছে অন্তর্লিখিত। ওকে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রতিটি, ওকে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কেন লিখলাম, কারণ আমি যদি বিডি কর্ণটা টানতাম, দেখো এখান থেকে যদি এটাকে যুক্ত করতাম, তাহলে সেটাও কিন্তু আমার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যই সমান হতো। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? যেটাই বৃত্তের ব্যাস ওটাই কিন্তু আবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, তাহলে এখানে লিখব যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি এটা সূত্র আছে, দেখো √2 ইন্টু বাহু, এটা মনে রাখবে, এটা কিন্তু সূত্র। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2 ইন্টু বাহু, একক হচ্ছে সেমি। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের সাথে, দেখো কর্ণের দৈর্ঘ্যের সাথে কি সমান, বৃত্তের ব্যাস সমান, তাহলে লিখব শর্তানুসারে √2 ইন্টু বাহু এর সাথে সমান কি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস আমরা অলরেডি বের করেছিলাম, বৃত্তের ব্যাস কোথায় গেল, এই যে বৃত্তের ব্যাস, সেটা কত 14 সেমি। ওকে, তাহলে এখানে বসাবো 14। ওকে, এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে বৃত্তের ব্যাস 14 সেমি, তাহলে বুঝতে পারবে না কোথা থেকে আসলো। তাহলে দেখো এখানে বাহু বের করব, তাহলে উপরে কত 14, নিচে কত √2,
ওকে, এই রুট টুটা নিচে আসে, কিন্তু আমি নিচে রুট টু চাচ্ছি না। এর জন্য দেখো একটা নিয়ম আছে, উপরে 14 বসাও, নিচে রুট টু, এই রুট টু দেখে একটা রুট টু বসাও। এটা যদিও ক্লাস 10-এর হরের করণী নিঃসরণ বলা হয় এটাকে। এটা দেখে দেখে একটা বসাবো, যেটা অতিরিক্ত আসছে সেটা আর একটা বসাও। দেখো এই অতিরিক্ত যেটা আসছে বেশি আসছে সেটাকে কেটে দিয়ে আবার এই লাইনটা পাচ্ছি। এবার দেখো এটা কত দাঁড়াচ্ছে 14 গুণন রুট টু, আর এখানে দেখো দুটো রুট টু মানে আমরা সেখানে জানি 2 আসে। কেন? তার কারণ যে দেখো দুটো রুট টু মানে কি, রুট টু ইন্টু রুট টু, এটা মানে বোঝায় যে একটা রুট টু লিখে তার উপর স্কোয়ার, তাই না? দুটো যেমন এক্স থাকলে এক্স স্কোয়ার হয়, তাহলে দুটো রুট টুর জন্য একটা রুট টু লিখে স্কোয়ার করবো, তাহলে এই বর্গ আর বর্গমূল কেটে গিয়ে সেটা 2 হয়। তাহলে এই 2 দিয়ে 14কে কাটলে পাবো 7, তাহলে 7 রুট টু। ওকে, এটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 রুট টু। ওকে, আর এখানে চেয়েছে পরিসীমা, পরিসীমা চেয়েছে, এটার ক্ষেত্রেও বলেছে যে বর্গক্ষেত্রটির পরিসীমা, তাহলে 4 ইন্টু বাহু। তাহলে আমরা লিখব যে আগে লিখে নিই যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি, ওকে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কত 7 রুট টু সেমি। ওকে, তাহলে বর্গক্ষেত্রে এখানে আমাদের কি চেয়েছে পরিসীমা, তাহলে লিখব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কী হয়, যেহেতু 4টি বাহু 1 2 3 4, তাহলে 4 ইন্টু বাহু। ওকে, তাহলে 4 বাহু জায়গায় কত বসাবো 7 রুট টু, গুণ করে দিই 4 সাথে কত 28 রুট টু, এত সেমি। ওকে, এটা কিন্তু একটা উত্তর আমার চলে আসলো। এবার এর ক্ষেত্রফল চেয়েছে, দেখো তার সাথে বলেছে যে ক্ষেত্রফল বের করতে। তাহলে আমরা লিখব যে অন্তর্লিখিত, একইভাবে লিখব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা আমরা কি জানি যে বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়। তাহলে বাহু স্কোয়ার বলতে বাহু এখানে কোনটা, এই যে দেখো 7 রুট টু স্কোয়ার করব, তাহলে 7 দুবার হবে অর্থাৎ 7 গুণন 7, আর এটা দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা 2 বের হবে, বা তোমরা এভাবে লিখতে পারো রুট টু ইন্টু রুট টু, মানে 7কেও দুবার লিখতে হবে, রুট টুকেও দুবার লিখতে হবে। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে দেখো 7 7 49, আর দুটো রুট টু থেকে একটা কি পাবো আমরা 2 পাবো। এবার দুটো রুট টু থেকে আমরা জানি সেখান থেকে একটা 2 আসবে, তাহলে 9 দুগুণে 18, 8 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর একে 9, তাহলে 98। যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে বর্গ সেমি কথাটা লিখব। ওকে, এটা একটা আমাদের উত্তর। আমার একটু জায়গা কম ছিল। মনে রাখবে পরিলিখিত মানে হচ্ছে বৃত্তের বাইরে বর্গক্ষেত্র থাকে, আর সেটা যদি হয় তাহলে মনে রাখবে বৃত্তের ব্যাস আর বাহুর দৈর্ঘ্য দুটো সমান হয়। কিন্তু যখন অন্তর্লিখিত বলবে তখন মনে রাখবে যে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র হবে। এর নিয়ম কি, এর নিয়মটা হচ্ছে বা এর থিওরি হচ্ছে যে এখানে কর্ণের দৈর্ঘ্যের সাথে বৃত্তের ব্যাস সমান হয়, আর পরিলিখিতর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সাথে বৃত্তের ব্যাস সমান হয়। তাহলে এই দুটো কনসেপ্ট কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 39 ম্যাথ নং 17 করব, অর্থাৎ 17 নম্বর অঙ্ক।